ওকে। তো আজকে আমরা আমাদের থার্ড ক্লাস স্টার্ট করব কুইক বুকসে। তো আজকে বেসিক্যালি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের দিনের যদি মুখ্য বিষয় যদি বলি সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টটা আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। গতদিন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই প্যানেলটা আমরা দেখার চেষ্টা করছি। তো আজকে আমরা দেখবো অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের মধ্যে সাপ্লায়ার ভেন্ডরের লিস্ট কিভাবে অ্যাড করতে হয় ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে। তার পাশাপাশি দেখব হচ্ছে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক, এক্সপেন্স, ক্রেডিট কার্ড ক্রেডিট, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে রিকারিং ইনভয়েস অ্যান্ড বিল, সেটা আমরা দেখব। তার পাশাপাশি দেখব হচ্ছে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, মাল্টি কারেন্সি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যে প্রো অ্যাডভাইজার এক্সাম কিভাবে দিতে হয় আমাদের। তো সার্টিফিকেশন নিতে হবে, তাই না? কুইক বুকস এর কাছ থেকে সার্টিফিকেশন এক্সাম পাশ করে আমাদেরকে নিতে হবে। তো সেটা কিভাবে দিবেন এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা কিভাবে ওপেন করতে হবে সেই জিনিসটা প্রসিডিউরটা আমি দেখাই দেবো আজকে। ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা চলে যাব সাপ্লায়ার অর ভেন্ডর লিস্টের মধ্যে। সাপ্লায়ার অর ভেন্ডর লিস্টের মধ্যে আমরা চলে যাব। তো সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্টটা কোথায় পাবো? আমরা পাইতে পারি হচ্ছে অল অ্যাপস এর মধ্যে। এক্স আহ, দেখবো আমরা আমাদের সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্টটা তারা কোথায় রাখছে। এক্সপেন্স ট্রানজেকশন সাপ্লায়ার আমার এখানে তারা অ্যাভেলেবেল দিয়ে রাখছে। তো সর্বপ্রথম আগে আমরা সাপ্লায়ার অপশনে চলে আসব। সাপ্লায়ার পাবো হচ্ছে এক্সপেন্স এবং বিলের আন্ডারে সাপ্লায়ার্স পেতে পারি, অথবা প্লাস নিউর আন্ডারেও আমরা সাপ্লায়ার প্যানেলের মধ্যে অ্যাড সাপ্লায়ার অপশন পাই। এখন সাপ্লায়ার কারা? যাদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা পারচেস করে থাকি, তাই তো? তো সর্বপ্রথম আগে আমরা ম্যানুয়ালি একটা অ্যাড করে দেখবো অ্যাড সাপ্লায়ার অপশনে। সেম ভাবেই যখন আমরা কাস্টমার অ্যাড করে আসছিলাম তখন আমার সামনে এরকম একটা উইন্ডো বা পপ আপ তারা দিয়ে দিছিল। ঠিক একইভাবে এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে সাপ্লায়ার্স ডিসপ্লে নেম। এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড। ধরেন কোনো কারণে আপনি আপনার সাপ্লায়ারের সম্পূর্ণ ডিটেলসটা জানেন না, জাস্ট হচ্ছে আপনি শুধুমাত্র তার নামটা জানেন। হ্যাঁ, ধরেন তার নাম হচ্ছে রবিন। ঠিক আছে। তো এই রবিন বা রবিনসন দিলাম। ওকে। তো শুধু তার নাম জানি, এরপরে তার মোবাইল অ্যাড্রেস, কোম্পানি নেম, ফোন নাম্বার বা ডিটেলস গুলা, তারপরে হচ্ছে তার সম্পর্কে আর কোনো কিছু আমার জানা নাই। তো কোনো সমস্যা নাই, শুধুমাত্র ডিসপ্লে নেম দিলেই বেটার। আর ওটাই হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড। আর ওপেনিং ব্যালেন্স, যদি তার সাথে আগে কোনো ডিউ না থেকে থাকে তো ওপেনিং ব্যালেন্স আমরা দিব হচ্ছে 0। আর কবে থেকে স্টার্ট করতেছি তো সেই তারিখটা আমরা দিয়ে দিব। ওপেনিং ব্যালেন্সটা কোন তারিখ থেকে কাউন্টিং হবে। তো এটা হচ্ছে রবিনসন সাপ্লায়ারের প্যানেলে চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার সাপ্লায়ারের মূল প্যানেল। এখানে পারচেজ অর্ডার, ওভার ডিউ, ওপেন বিল এবং পেইড, লাস্ট 30 ডেজ পেইড। আর এটা হচ্ছে লাস্ট 365 ডেজ। মানে এই অংশটুকু হচ্ছে, আমরা যদি দেখি এই অংশটুকু হচ্ছে লাস্ট 365 ডেজের, আর এই অংশটুকু হচ্ছে লাস্ট 365 ডেজের, আর এটা হচ্ছে লাস্ট ফর 30 ডেজ। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল রাখতে হবে। ওকে। তারপরে এখন আমরা তো ম্যানুয়ালি অ্যাড করলাম। এখন ম্যানুয়ালি ছাড়া বাল্ক কোয়ান্টিটিতে যখন আপনার কাছে একের অধিক যখন কি থাকবে, সাপ্লায়ার থাকবে, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন। তো নিউ সাপ্লায়ারের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে দেখেন ইম্পোর্ট সাপ্লায়ার নামে একটা অপশন আছে। তো ইম্পোর্ট করতে যাব। কুইক বুকস এর ইম্পোর্ট বেসিক্যালি এই তিনটা ভাবেই হয়। একটা হচ্ছে আপলোড করা, তারপরে হচ্ছে ম্যাপিং করা, তারপরে হচ্ছে ইম্পোর্ট করা। হ্যাঁ, তো আমাকে দুইটা প্যানেল থাকবে, একটা হচ্ছে এক্সেল ফরম্যাট আর একটা হচ্ছে গুগল শিটের ফরম্যাট। তো এক্সেল ফরম্যাটটাই আমরা এখন দিয়ে করব, ওয়েব পেজটা না দিয়ে এক্সেল বা সিএসভি তে। তো আমরা স্যাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করে নিব এখান থেকে। স্যাম্পল ফাইলটাকে একটু ওপেন করব, এনেবল এডিটিং। সবকিছু ডিলিট করার আগে অবশ্যই একটু চোখ বুলায় নেবেন কোথায় কি তারা ব্যবহার করছে। ঠিক আছে, সব কলাম দিতে হবে এমন ম্যান্ডেটরি না। সব দেখার পরে জাস্ট কলামের হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলাকে আপনারা ডিলিট করে দেবেন। এরপরে আপনাদের সাথে যে ফোল্ডারটা শেয়ার করা হবে, সাপ্লাই লিস্ট। তো সাপ্লাই লিস্টটাকে আমরা কপি করে আনবো। ওকে। তো নেম, কোম্পানি, ইমেল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স,
ওয়েবসাইট, ওপেনিং ব্যালেন্স এবং ডেট সবকিছু দেওয়া আছে। আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এরপরে আমাদের আপলোডের পালা। আমরা এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করে আমার ফাইলটাকে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসব। নিয়ে এসে তারপরে হচ্ছে নেক্সট বাটনে প্রেস করে, এটা হচ্ছে ম্যাপিং প্যানেল। আমার কুইক বুকসের সাথে কোন কোন প্যানেল গুলাকে আমি ফর্মটা ফিল আপ করছি বা টেবিলটা ফিল আপ করছি, দেখেন লাস্ট কলামটা আমি দিই নাই, এই জন্য গ্রিন সিগন্যাল দেখায় নাই। তো এটা তো ম্যান্ডেটরি ফিল্ড না, আমার ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে শুধু নেম। ওকে, তো ইম্পোর্ট করতে যাব। দেখেন এইখানে সেম ভাবে ওই যে কাস্টমারের প্যানেলের মতো আপনাকে তারা তাদের ফরম্যাট অনুযায়ী চাইছে ইয়ার, ডেট এবং মান্থ। তো আমরা ইয়ার, ডেট এবং মান্থ দিয়ে নিব। দিয়ে আমরা ইম্পোর্ট করে দিব। 9 জন সাপ্লায়ার আমার সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে, এই যে 9 জন। ঠিক আছে, এই একজনকে আমি ম্যানুয়ালি অ্যাড করছি, বাকি এদেরকে। এখন এইখানে কলাম গুলা দেখাচ্ছে সাপ্লায়ার নেম, কোম্পানি নেম, ফোন, ইমেইল। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ। আর এটা হচ্ছে তার অ্যাকশন, কি কি কাজ করবে এখান থেকে। এখন আমি চাচ্ছি তাদের অ্যাড্রেস বা অন্য কোনো ইনফরমেশন এখানে রাখার জন্য। সেক্ষেত্রে এই ছোট্ট সেটিংস আইকন থেকে এই যে দেখেন কলাম, জাস্ট এটাকে পিক করেন। পিক করলে এই যে অ্যাড্রেসের একটা কলাম চলে আসছে। বা কোনো কলাম যদি আপনি দেখতে না চান, এখান থেকে আপনি সেটাকে উইথড্র করে দিতে পারেন। ঠিক আছে। আর এটা হচ্ছে পেজের সাইজ, আপনি এক পেজে কতগুলো দেখতে চান সেটা এক পেজে সেই আকারে প্রিন্ট আউট হয়ে আসবে। আর এটা হচ্ছে প্রিন্টের বাটন। এই যে ধরেন আপনি এখান থেকে ডিরেক্ট গিয়ে আপনি প্রিন্ট আউট করে নিয়ে রাখতে পারেন এটা। আর এটা হচ্ছে সিএসবি তে ডাউনলোড করার, মানে আপনি যে ফাইলটা দিবেন সেটাকে সে এক্সেলে আর সিএসবি তে সে ডাউনলোড করে আপনাকে দিবে। এখন এই যে ওপেনিং ব্যালেন্স, এই ওপেনিং ব্যালেন্স, এই ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স গুলো থাকার মানে হচ্ছে আমাকে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে, এত টাকা তাদের কাছে আমি ডিউ আছে। ঠিক আছে, বা তারা আমার কাছে পাওনা আছে। ওকে, এখন কোন সাপ্লায়ারকে যদি আপনার প্রয়োজন না হয়, তার কার্যক্রমকে যদি আপনার রিডিউস করে দিতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি ড্রপডাউন মেনু থেকে মেক ইনঅ্যাক্টিভ অপশনে প্রেস করতে পারেন। অবশ্যই তার কোনো ট্রানজেকশন থাকা যাবে না, আর তার কোনো মানে আর কি অ্যামাউন্ট থাকা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। তো ইয়েস মেক ইনঅ্যাক্টিভ যখন দিয়ে দিবেন তখন কিন্তু ওয়ান কাইন্ড অফ সে ডিলিটেড হয়ে গেছে। এখন তাকে কোথায় খুঁজে পাবেন? এইখান থেকে যে সেটিংস আইকন আছে, এইখানে দেখবেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ। দেখেন এখানে যখন প্রেস করি তখন কিন্তু আবার সে আগের জায়গায় চলে আসে। দেখেন ব্র্যাকেটে লেখা কিন্তু ডিলেটেড। ঠিক আছে, তো ডিলেটেড যেহেতু লেখা, এটাকে যদি আমি আবার চাই আবার পুনরায় ফিরে আনার জন্য, তো এখানে জাস্ট মেক অ্যাক্টিভে প্রেস করলেই আপনার সরাসরি চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন আবার আগের মতো পজিশনে সে চলে আসে। আচ্ছা, এই জায়গাটা একটু বুঝাবো। বোঝানোর আগে আমি প্লাস নিউ আইকনে চলে যাই। আমরা গতদিন অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এর সম্পূর্ণ প্যানেলটাকে নিয়ে আলোচনা করে আসছি। আজকে আমরা দেখবো অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, বা সাপ্লায়ার ম্যানেজমেন্ট অথবা ভেন্ডর ম্যানেজমেন্ট, হোয়াট এভার ইট ইজ ইউ কল, অল আর সেম। হ্যাঁ, তো এখানে প্লাস নিউর আন্ডারে যদি আমরা সাপ্লায়ারে চলে যাই, এইখানে পারচেজ অর্ডার খেয়াল করেন। এইখানে যদি পারচেজ অর্ডারটা কি জিনিস সেটা আমাকে আগে বুঝতে হবে। পারচেজ অর্ডারটা হচ্ছে আমি কারো কাছ থেকে কোনো জিনিস কিনতে চাই, তাকে আমি একটা লিস্ট পাঠাইছি, সেটা হচ্ছে পারচেজ অর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে নন পোস্টিং অ্যাকাউন্টিং আইটেম। যখন তার কাছ থেকে আমি বাকিতে পারচেজ করে থাকবো, তখন সেটা কি হবে? বিলে কনভার্ট হবে, তাই না? যেটা অ্যাজ লাইক এজ এস্টিমেট টু ইনভয়েস, আর এখানে পারচেজ অর্ডার টু বিল। ঠিক আছে, তারপরে যখন আমি অন ক্যাশ পারচেজ করি, মানে ক্যাশ টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসি, তখন সেটা আমার জন্য কি? এক্সপেন্স, জাস্ট লাইক অ্যাজ সেলস রিসিপ্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি আমি কাউকে টাকা পরিশোধ করে থাকি, তখন সেটা কি হয়? পে বিলস, তাই না? আর এখানে জাস্ট লাইক অ্যাজ রিসিভ পেমেন্ট কাস্টমার প্যানেলে। ঠিক আছে, তারপরে এখন ফেরত দেওয়ার ক্ষেত্রে, ফেরত দেওয়ার ক্ষেত্রে ধরেন আমি বাকিতে বিল করছি বা কোন একটা বিল করা হয়েছে কোনো প্রোডাক্টের, কোনো কারণে সে প্রোডাক্টটা আমি ফেরত যদি দিতে চাই, তখন একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে কি? সাপ্লায়ার ক্রেডিট। ঠিক আছে, আর এখানে কি ছিল? সেটা ক্রেডিট নোট আকারে ছিল, রাইট। আরেকটা অপশন ছিল, সেটা কি ছিল? রিফান্ড রিসিপ্ট, তাই না? দুইটা ওয়ে ছিল। হয় আমি মানে আর কি প্রোডাক্টটা সে আমাকে ফেরত দিবে,
অথবা তাকে আমি রিফান্ড করে দেব। বাট সাপ্লায়ারের ক্ষেত্রে অপশন আমার একটাই, সাপ্লায়ার ক্রেডিট। এই সাপ্লায়ার ক্রেডিট ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে? তো আপনাকে ক্যাশে হোক অর অন ক্রেডিটে হোক, যেটা দিয়ে আপনাকে কমাইতে হবে সেটার জন্য আপনি ব্যবহার করতে হবে সাপ্লায়ার ক্রেডিট প্যানেল। আশা করি বুঝাইতে পারছি। আর হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট জিনিসটা কি? কেউ বলতে পারবেন? হোয়াট ইজ ক্রেডিট কার্ড ক্রেডিট? ক্রেডিট কার্ড ক্রেডিট। আরেকটু আপনাদের জন্য সহজ করে দিই, এখানে একটা অপশন আছে পে ডাউন ক্রেডিট কার্ড। ঠিক আছে? এবার এদিকে তাকায় বলেন যে হোয়াট ইজ ক্রেডিট কার্ড ক্রেডিট? ট্রিপল সি যেটাকে বলা হয়। হুম? মানে ক্রেডিট কার্ডটা এমনি লায়াবিলিটিটা আরো বেড়ে যাওয়া, লায়াবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা, আর এটাই। তোমরা যেক্ষেত্রে ক্রেডিট কার্ডের লাইবিলিটি বাড়ায় তখন তার এটা যখন বলতে পারে আর পে ডাউন ক্রেডিট কার্ড যখন ক্রেডিট কার্ডের না না, ওটা পে ডাউন ক্রেডিট কার্ডটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা অপশন দেখালাম। হ্যাঁ, আপনি ক্রেডিট কার্ড ক্রেডিটে থাকেন। অনেকে হয়তো মনে করতেছেন ক্রেডিট কার্ড আবার ক্রেডিট, আইটেম মানে আর কি ওই জন্য হয়তো বা লায়াবিলিটি ইনক্রিজ হইতে পারে, ওয়ান কাইন্ড অফ মানে আর কি সেন্স আমাদের ওইদিকে আসতেছে, বাট ইট ইজ নট দ্য রাইট। ঠিক আছে? আপনি ক্রেডিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড তো সবারই আছে মোটামুটি কম বেশি, তাই না? তো ক্রেডিট কার্ড ব্যবহার করে তো কোনো কিছু তো কিনেন। ধরে নেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে আজকে ৩,০০০ টাকার কোনো প্রোডাক্ট কিনে নিছেন কোন একটা সুপার শপ থেকে। তো এখন কোনো কারণে ওই ৩,০০০ টাকার প্রোডাক্টের মধ্যে ধরেন ২০০ টাকার প্রোডাক্টে একটা ঝামেলা হয়েছে, সে প্রোডাক্ট আপনি ফেরত দিছেন, তখন সেটা কি হিসেবে ট্রিট করবেন? সাপ্লায়ার ক্রেডিট হিসেবে? আপনি তো কিনছেন, তাই না? কিনছেন তো, কিনার পরে আপনার একটা কি আইটেম ফেরত দিচ্ছেন, তাহলে আপনার কনসেপ্টটা কি হওয়া উচিত? যে সাপ্লায়ার ক্রেডিট আমি করবো, তাই না? এটাই তো। বাট এটা একটা জাস্ট একেবারে সামান্য সূক্ষ্ম একটা মিস্টেক। সেটা হচ্ছে আপনি কিনছেন কি দিয়ে? ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে। ক্রেডিট কার্ড দিয়ে কিনছেন, তো আপনার কি লায়াবিলিটি বেড়ে গেছিল না? তো এই লায়াবিলিটিটা তো কমাইতে হবে ২০০ টাকার। তো এটার জন্য হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট, মানে আপনার লায়াবিলিটিটাকে কমানো হবে। আমি এটার ইম্প্যাক্টটা দেখাবো, মানে মানে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। হচ্ছে ভাইয়া সাপ্লায়ার ক্রেডিট, যেটা যে আমি জিনিস কিনতে ফেরত দিছি সেজন্য আমার ওই যে ক্যাশে হোক আর হচ্ছে অন ইয়াতে ক্রেডিটে হোক, হোক, কিন্তু আমি ক্রেডিট কার্ড দিয়ে যখন একটা সাপ্লায়ার থেকে জিনিস কিনে আবার ফেরত দিচ্ছি তখন তখন একটা আমাকে ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড ক্রেডিট ক্রেডিট অপশনটা ইউজ করতে হবে, রাইট? আর এখানে চেক যে প্যানেলটা, চেকটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ শর্টকাটের মতো ইউজ হয়। আমরা যখন এক্সপেন্স করতে যাই, মানে অন ক্যাশে, ক্যাশ হইতে পারে, চেক হইতে পারে, ডেবিট কার্ড হইতে পারে, যে কোনো মাধ্যমে আমরা করতে পারি। তারা চেক প্যানেলটাকে একটু আলাদা করে দেখাইছে। এটা আর কোনো মানে এক্সট্রা কোনো ডিজিটাল ফিচার না, এটা এক্সপেন্সের মধ্যে গেলেও আমরা পাবো। ঠিক আছে? ওকে। তো আশা করি এখানে প্রত্যেকটা প্যানেল বুঝতে পারছেন। পারচেজ অর্ডার তো বলেই দিলাম। আর ওভারডিউ মানে হচ্ছে যাদের কি ডিউ ডেট পার। ডিউ ডেট পার হয়ে গেছে, তাদের টাকা আমি এখনো পরিশোধ করি নাই। এটা লাস্ট 365 ডেজ এটা দেখাবে। হ্যাঁ, আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অনেক সময় মানে যেহেতু ফ্রি ভার্সনে হয়তো বা আপনাকে প্রপারলি অ্যাকুরেট নাও দেখাইতে পারে, কারণ আপনি তো রিয়েল টাইমে কাজ করতেছেন না, আপনি করতেছেন কি ব্যাক এন্ডে গিয়ে কাজ করতেছেন। তারপরে ওপেন বিল মানে যে বিলগুলো এখন এক্সিস্ট করতেছে আপনার, হ্যাঁ, আপনার টাইম পিরিয়ড শেষ হয়নি, আর এটা হচ্ছে লাস্ট 30 দিনে আপনি যদি কোনো পে করে থাকেন তখন এটা এখানে শো করবে। এটা হচ্ছে টোটাল সাপ্লায়ার প্যানেলের ডিসকাশন। ওকে, তো এবার আমরা বাকি কাজে চলে যাব। এবার এইখানের প্যানেলের আমাদের কাজ শুরু। গতদিনে আপনাদের যেরকম একটা ফাইল দিছিলাম, আজকে ওরকম একটা ফাইল থাকবে। আপনাদের ফোল্ডারের মধ্যে পাবেন সাপ্লাই রিলেটেড ফর্ম, পারচেজ অর্ডার। এই যে এখানে আপনাকে একটা পারচেজ অর্ডার করতে বলা হয়েছে, তারপর সেটাকে বিলে কনভার্ট। আচ্ছা, আমরা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস করছি না? জি হ্যাঁ, জি। বাট সেটা পারচেজ অর্ডারের ক্ষেত্রে পসিবল না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কারণ একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হইতে পারে, সেটার নাম হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং। বাট কি আমার পারচেজ অর্ডার থেকে মাল্টিপল বিল হবে না, সিঙ্গেলি হবে, বলি সিঙ্গেলি সিঙ্গেলি হবে। হবে, আদারওয়াইজ দিতে। হ্যাঁ, রাইট। তো তারপরে হচ্ছে বিল পেমেন্ট করতে হবে আমার দুইটা।
আর বিলের পেমেন্টের যে কন্ডিশন বুঝাইছিলাম সেটা আগের মতোই থাকবে, পার্শিয়াল পেমেন্ট যেটা। তারপরে বিল মাইকেল টেলরের নামে আপনি একটা বিল তৈরি করবেন, তারপরে সেখান থেকে আপনি একটা রিটার্ন দিতে হবে, তারপরে দুইটা কি পে বিল। ভাইয়া এখানে রেটের যে কলামটা আছে রাইট। এটা নিয়ে একটু মানে গত দিনের ক্লাসের সাথে একটু রিলেট করে একটা জিনিস ক্লাস করতে চাইতেছি। আচ্ছা বলেন। এটা হচ্ছে মানে আমাদের এই যে বাই ডিফল্ট আমরা যেই ফাইলটা আপলোড করছি সেখানে কিন্তু একটা প্রোডাক্টের রেট অলরেডি আমার যখন আমি প্রোডাক্টটা সিলেক্ট করতেছি রেটটা আসতেছে, কিন্তু এখানে আপনি আবার ফাইলে একটা রেট রাইট, দিচ্ছেন, এটা কি আমাকে এডিট করার জন্যই মানে ওই অবশ্যই। আপনি যখন বিলটা করবেন বা ইনভয়েসটা করবেন তখন তো ওই রেটটা চেঞ্জ হতে পারে না, বুঝতে পারছি। চেঞ্জ হতে পারে, তো এই কারণে। তারপরে বিল করতে হবে, বিল হচ্ছে একটা সারা কলিন্সের নামে বিল, তারপরে হচ্ছে রিটার্ন, তারপরে হচ্ছে দুইটা বিল পেমেন্ট, এরপর হচ্ছে এক্সপেন্স, জেমস ক্লার্কের এক্সপেন্স করতে হবে, তারপর হচ্ছে পেমেন্ট মেথড। অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট সার্ভিস আমি থাকে না, নতুন করে দিই, এই কারণে ওই যে কস্টিং, সেলস প্রাইস, কোয়ান্টিটি অন হ্যান্ড এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তারপরে চেক, এই যে চেকের, তারপরে একটা হচ্ছে এক্সপেন্স ইভান্স মাইকের কাছ থেকে। আচ্ছা, তাহলে আসেন আমরা প্রথমে চলে যাই পারচেজ অর্ডারে। পারচেজ অর্ডার করতে যাব একজন সাপ্লায়ারকে নিয়ে, এমলি রবার্টস। এখানে দেখেন অপশন এই জন্যই দুইটা দিছে, যখন এস্টিমেট করছিলেন তখন কি ছিল, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, রিজেক্টেড। আর পারচেজ অর্ডার থেকে অপশন দুইটাই হয়, ওপেন অথবা ক্লোজড। ওকে, তো ওপেন থাকবে। পারচেজ অর্ডার আমি করতে চাই হচ্ছে ফেব্রুয়ারি 2025-এর 10 তারিখ। ওকে, এই জায়গাটা একটু ভুল করে অনেকে, অনেক সময় এরকম এক্সপান্ডেড বার, এটাকে বলা এক্সপান্ডেড বার, ক্যাটাগরি ডিটেলস এবং আইটেম ডিটেলস। এখন আমি কি করতেছি, প্রোডাক্ট আর সার্ভিস কিনবো, এই জন্যই তো আমি লিস্ট তাকে পাঠাচ্ছি, তাই না? তখন সেটা আমাকে দিতে হবে ক্যাটাগরিতে না, এটা আমাকে দিতে হবে কোথায়, আইটেম ডিটেলস। ঠিক আছে, ক্যাটাগরি ডিটেলসে তাহলে কোনগুলো, যেগুলো হচ্ছে আমার অন্যান্য ক্যাটাগরিতে পড়ে, মানে অন্যান্য চার্ট অফ অ্যাকাউন্টের হেডে যাবে, সেগুলো আমরা ক্যাটাগরি ডিটেলসে যাব। ওকে, তো ওইটার আলোচনা পরে, আমরা আগে পারচেজ অর্ডার করতেছি। আমরা হচ্ছে KN95 মাস্ক কিনবো। দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড, আমি এখানে মাউসটা ধরার সাথে সাথে চলে আসছে আমার কোয়ান্টিটি অন হ্যান্ড কত আছে, আমার কোন লেভেলে গেলে রিঅর্ডার পয়েন্ট করতে হবে, ঠিক আছে। এখন ধরে নিলাম আমার 16টা আমি পারচেজ করব। এই যে ধরেন রেট এখন চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হয়ে ধরেন 170 টাকা করে কাস্টমাইজ করতে হলো। তারপর হচ্ছে অ্যামাউন্ট কত, এরপরে হচ্ছে ট্যাক্স, ট্যাক্স 10%, হ্যাঁ। ওকে, দেখেন টোটাল সাব টোটাল 2720, তার 10% 272, টোটাল হচ্ছে আমার পার্চেজ অর্ডারটা 2992। সবকিছু দেখে নিবেন, দেখে নিয়ে তারপরে 7 ক্লোজ করবেন। এটার ইম্প্যাক্টটা আমরা কোথায় দেখতে পাবো সেটা আমাদেরকে বুঝতে হবে। এটার ইম্প্যাক্টটা দেখতে পাবো হচ্ছে এক্সপেন্স অ্যান্ড বিলে, অল অ্যাপস, এক্সপেন্স অ্যান্ড বিল, সেখান থেকে এক্সপেন্স ট্রানজেকশন। আচ্ছা, এখানে অলওয়েজ একটা ফিল্টার দেওয়া থাকে, ফিল্টারটা একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। ফিল্টারে যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে ডেটে, কাস্টম ডেট যাবেন। আচ্ছা, আজকে ডেট পর্যন্তই দিলাম, হ্যাঁ। তাহলে একবারে সব চলে আসবে। এই যে পারচেজ অর্ডার, এই যে আমি যে পারচেজ অর্ডারটা করছি, আর এগুলা কি আসছে, এগুলা হচ্ছে আগে আমার ছিল, মানে ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। এই যে কিট ডেভিস, রিকি উইলসন, এমিলি স্মিথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পারচেজ অর্ডারটা এবার ওপেন করি। ওপেন করলে দেখেন ডান পাশের কর্নারে অ্যামাউন্টের পাশে বা নিচে আমাকে দেখাচ্ছে কপি টু বিল, এটা আপনি বিলে কনভার্ট করতে চান। এখন ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী সে আমাকে বলল এটা বিলে কনভার্ট করে ফেলো। ওকে, এখন বিল ডেট ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, টার্মস 30 দিন, ডিউ ডেট অটোমেটিক চলে আসছে। এখন তো এমনও তো হইতেই পারে যে আপনি অর্ডার করছেন, এতগুলা তো পরে নাও কিনতে পারে, যেরকম এস্টিমেটের মতো সে যদি 50টা বলে, সে তো 50টা নাও নিতে পারে, তাই না? তো এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। ধরেন আপনি 12টা নিবেন, 16টা নিবেন না, সেটাই বিল, বিল তো আলটিমেট, আমি যেটা নিচ্ছি সেটারই তো হবে। এই 12টা এই রেটে, হ্যাঁ। সবকিছু ঠিকঠাক আছে, আমি এটাকে 7 ক্লোজ করে দেবো।
তাহলে আমরা কি করলাম, একটা পারচেজ অর্ডার। এখন এটার স্ট্যাটাসটা যদি আমি দেখি, এটার স্ট্যাটাসটা এই যে বিলে কনভার্ট হয়েছে, এই যে কত নাম্বার বিল এটা এখানে দেখাচ্ছে, এখন পর্যন্ত ওপেন আছে। যখন পেইড হয়ে যাবে তখন সেটা ক্লোজড হবে। হ্যাঁ, তো পারচেজ অর্ডার এখন সেটা কি বিলে কনভার্ট হয়েছে। এখন বিলটাকে যদি পরিশোধ করতে হয় তখন মার্ক অ্যাজ পেইডে যাব, অথবা ক্লাস নিউর আন্ডারে বিলস পে অপশনও যেতে পারে। হ্যাঁ, এখান থেকে স্মার্টলি যাওয়া যায় আর কি। ধরেন আপনি যে ইন্ডিভিজুয়াল বিলটা করতে যাচ্ছেন সেই বিলের আন্ডারে আপনি যাচ্ছেন, এটা আর আপনার জন্য অনেক সময় হ্যাসেল হয়। এখন বিল পেমেন্ট করবেন কবে? মার্চ মাসের 1 তারিখে বিল পে করা হবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিল পে করবেন? ধরলাম ওয়েলস ফার্গো ব্যাংক। এই ব্যাংকে কত টাকা আছে সেটাও আপনার এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আসেন, এইখানে বিল কয়টা দেখাচ্ছে ভাই, কেউ আমাকে একজন বলেন। বিল আমার এখানে কয়টা? হ্যাঁ, হ্যাঁ, এটাও তো বিল। হ্যাঁ, এখন অনেক সময় এখানে দুইটাই চেক বক্স দেওয়া থাকে। ঠিক আছে, হ্যাঁ, এটাই সাবধানতার সহিত করতে হবে। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনি আগের বিলের থেকেও কিছু টাকা আদায় করেন, কত টাকা আদায় করবেন সেটা তো আপনি এই কলামে লিখেই দিবেন, তাই না? ডান পাশে কলামে লিখে দিবেন। তো সেটা যদি না বলে, কোনো ইনস্ট্রাকশন যদি না দেওয়াই থাকে একেবারেই, সে যদি এই ব্যাপার সম্পর্কে আগের বিল যেভাবে আছে ওইভাবে রাখতে চায়, তো যে বিলটা আপনি পে করতে চাচ্ছেন সেই বিলই পরিশোধ করবেন। ঠিক আছে, এই জন্য চেক বক্সটা অবশ্যই কেয়ারফুলি দেখবেন সবাই, কোন বিলটা পে করতেছেন, যাতে ভুল হয়ে না যায়। কেমন? তো আমরা বিল পে করতেছি কত, 2244, এই যে 2244, এই যে 2244। আর পার্সিয়াল পেমেন্টের যে সিস্টেমটা আগে ছিল দেখাইছি, ওটাই থাকবে। আমি ক্লোজ করে দিব। তাহলে এই যে পার্সেল অর্ডার, তার এগেনিস্টে বিল, তার এগেনিস্টে বিল পেমেন্ট, সিকোয়েন্স অনুযায়ী। এখন পার্সেল অর্ডারটা ওপেন করে হয়তো আপনি দেখতে পারবেন, এখন সেটা ক্লোজড এর কাতারে যাবে, হয়তো রিফ্রেশ দিতে হবে, এটা ক্লোজ হয়ে যাবে এখন। ওই ক্লোজ করো, সমস্যা নেই, আমার কাজ তো কমপ্লিট, তাই তো? পার্চেজ অর্ডার করে, তার বিল করে, তার সম্পূর্ণ জিনিসটা কি করে দিছি, পে করে দিছি। এটা কি হয়ে থাকে যে ফুল অ্যামাউন্টটা যদি বিল করা হতো তাহলে বেশি হতো। আসতেছে এক এক করে। এরপরে আমরা একটা বিল করতে যাব। একটা বিল করতে যাই, এবার সাপ্লায়ার ইভান্স মাইক, মার্চের 10 তারিখ, তাই না? এখন প্রোডাক্ট এন্ড সার্ভিসে চলে যাই, তার কাছ থেকে কিনবো হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট আর হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা কিনবো হচ্ছে 10টা কিনবো, আর এটা নিব হচ্ছে 4টা। ওকে, রেট যা আছে তাই থাকবে, এটার উপর 10% আর এটার উপরে 8%, অ্যাজ পার ক্লায়েন্ট ইনফরমেশন, রাইট? 5,000-এর 10% হবে, আর 1800-র কত হবে, 8% হবে, তাই তো? এটা হচ্ছে আমার টোটাল বিল। কয় তারিখে করতেছি সিনারিওটা খেয়াল করবেন, মার্চের 10 তারিখ। ইভান্স মাইকের কাছ থেকে আমি কত, $7,444 দুইটা প্রোডাক্ট পারচেস করতেছি। একটা হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, একটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এই দুইটা প্রোডাক্ট। ওকে, এবার আমি বিলটাকে আগে ওপেন করব। ওকে, বিলটা আমি ওপেন করব। এখন ধরেন মার্চ মাসের 20 তারিখে এসে এই যে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, সে একটা ফেরত পাইছে, মানে আমি তাকে ফেরত দিয়ে দিছি। বলছে যে ভাই আপনার এই যে মেশিনটা ছিল
সেই মেশিনটা কি কোনো প্রবলেম করছে, আপনি এটা ফেরত নিয়ে যান, তাহলে কি অপশন ব্যবহার করতে হবে বলেন তো? সাপ্লায়ার হ্যাঁ, কি অপশন ব্যবহার করব? সাপ্লায়ার রেট সাপ্লায়ার ক্রেডিট, কারণ ফেরত দিতে হচ্ছে আমার, তাই তো? ওখানে যে তুই একটা সেলস ট্যাক্স একটা পারচেজ ট্যাক্স আমি ট্যাক্স রেট ধরছি, নামে না, পার্সেন্টেজে জাস্ট দেখেন। জাস্ট বুঝতে হ্যাঁ, পার্সেন্টেজে দেখেন 10% বা 8%। তাই সাপ্লায়ার নাম হচ্ছে ইভান্স মাইক। ইভান্স মাইক, তাকে আমি 20 তারিখে আইটেম ডিটেলসে চলে যাব, এক্সপান্ড বারে। লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা ফেরত দিব, একটা ফেরত দিব, সরি, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট একটা ফেরত দিব। তার উপরে আমি কত পার্সেন্ট ট্যাক্স আরোপ করছিলাম? 8% ট্যাক্স, ঠিক আছে? ওকে, 8% ট্যাক্স আরোপ করছি, তো সবকিছু ঠিকঠাক আছে। আমি এটাকে 7 ক্লোজ করব। এটা হচ্ছে আমার বিল, 7,444। সাপ্লায়ার ক্রেডিট হচ্ছে 486 টাকার প্রোডাক্ট আমি তাকে ফেরত দিয়ে দিছি। এখন যখন পেমেন্ট করার পালা আসবে, আমি কত পে করব ভাই? কেউ আমাকে একজন বলেন তো, আমি কত টাকা পে করব তাকে? আমার মেইন যে বিল ছিল বিলের টাকা থেকে এই যে 20,000 টাকা এই দুটো মানে বাদ দেওয়ার পরে যেটা থাকবে হ্যাঁ, সেটা তাহলে আমি এখান থেকে মার্কেস পেইডে চলে যাই। পে করতে গেলে ইভান্স মাইক কয় তারিখে পে করা হবে? ধরলাম মার্চের 31 তারিখে। ব্যাংক অফ আমেরিকা থেকে টাকা পরিশোধ করব। এই যে দেখেন, এইখানে হচ্ছে আপনার বিল, বিলের টোটাল অ্যামাউন্ট। অবশ্যই অরিজিনাল অ্যামাউন্টের সাথে আপনি কত টাকা পে করতেছেন সেটা কেয়ারফুলি মিলায় দেখবেন। আর এটা হচ্ছে আপনার সাপ্লায়ার ক্রেডিট, বা যেটা আপনি ফেরত দিয়েছেন, আপনার অরিজিনাল অ্যামাউন্টের সাথে মিলায় দেখবেন। ক্লায়েন্ট যদি আপনাকে ইনস্ট্রাকশন দেয় সম্পূর্ণটাই অ্যাপ্লাই করে দাও, দিবেন। আর যদি বলে যে এত টাকা অ্যাপ্লাই করে দাও বা এতটুকু অ্যাপ্লাই করো, তখন সেক্ষেত্রে তার ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্টের কলাম গুলাকে বসাবেন। ওকে, তো আমি চাচ্ছি সম্পূর্ণ টাকায় 7,444 থেকে 486, তাহলে আমাকে টোটাল পে করতে হবে কত? 6,958। তা আমি এটাকে 7 ক্লোজ করবো। ওকে, তাহলে আমার বিল, সাপ্লায়ার ক্রেডিট এবং বিল পেমেন্ট, রাইট, এই তিনটা কাজ হলো। মানে এরকম কোনো ইস্যু আছে ফেরত দিতে চাচ্ছি ওখানে যে নাম্বারটা বলছে ওই নাম্বার দিয়ে কোনো কোয়েরি করা যায় কি? এই বিলের থেকে আমি ফেরত দিতে চাচ্ছি মানে আপনি নাম্বারটা চাচ্ছেন? নাম্বারটা যে 1001 নাম্বারের যে কি এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন বিল, ঠিক আছে? আর যেটা আপনি বলতেছেন পেমেন্ট, মানে আর কি কত টাকা পরিশোধ করছেন সেটা, বা মানে আর কি আপনার ক্রেডিট নোটের টাকাটা। ইনভয়েস নাম্বার এই যে আপনি যখন পেমেন্ট করতে যাচ্ছেন, অবশ্যই বিল পেমেন্টের নাম্বার, বিল, বিলেরও নাম্বার আছে। আপনি যদি বিলের নাম্বার দেন অবশ্যই হবে, কেন হবে না? এই যে বিলের নাম্বার, আপনি এখান থেকে বিল নাম্বার দেন, নাম্বার দিলে পেয়ে যাবেন। আর এটার ব্যাক এন্ডে গেলে এখান থেকে অডিট হিস্টরিতে গেলেই পেয়ে যাবে। বিল নাম্বার তো অটো আসবে না না, সব অটোমেশন না। ইনভয়েসে যেরকম নাম্বার হয় বিলেরটাতে কাস্টমাইজ করে নাম্বারটা দিতে হয়। ইনভয়েসের নাম্বার আমরা দিই আর পার্সোনাল নাম্বার তো ব্র্যান্ড দেয় এই জন্য পার্সোনাল নাম্বারটা তারপরে আসেন, আমরা একটা বিল করব। ধরেন এরকম অনেক সময় সিচুয়েশন হয়, শুধু যে প্রোডাক্ট পারচেজ করে থাকে প্রোডাক্টেরই বিল করি এমন তো না। অনেক সময় দেখা যায় যে ধরেন আপনার প্রতিষ্ঠানে কোনো গেস্ট আসছে, তার বাবদ মিলস এন্ড এন্টারটেইনমেন্ট বাবদ কিছু টাকা খরচ করেন না?
তাহলে সেটা কিভাবে দিবেন? সেটা কি আইটেম ডিটেলসে যাবে? অবশ্যই না। এখানে আপনাকে বলে দেওয়া ছিল প্রোডাক্ট আর সার্ভিস, তাহলে সেটা কোথায় যাওয়ার কথা? ক্যাটাগরি ডিটেলসে। ধরেন আপনি একটা বিল করেন, সমস্যা কি? রবিনসন, তাই না? এই ব্যক্তি এপ্রিলের 1 তারিখ, মানে সে হইতেছে একটা রেস্টুরেন্টের মালিক, সোজা কথা। তার কাছ থেকে আপনি বিল নিয়ে আসছেন, ঠিক আছে, খাবার দাবার নিয়ে আসছেন। দেখি মিলস এন্ড এন্টারটেইনমেন্ট আছে কিনা। মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, এই যে মিলস এন্ড এন্টারটেইনমেন্ট বাবদ সে বিল করে দিছে আপনাকে, ধরেন 1500 টাকার, আর এটার উপরে কোনো ট্যাক্স নাই, ঠিক আছে? তাহলে এই যে 1500, ঠিক আছে? মানে ক্যাটাগরি ডিটেলসটা কি টাইপের ব্যবহার হয়, জাস্ট আমি এটা দেখানোর চেষ্টা করলাম। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হলে আইটেমে, আর এছাড়া হলে ক্যাটাগরি ডিটেলসে ব্যবহার করবেন। ওকে, এবার আমরা ক্যাশ টাকা দিয়ে বা অন ক্যাশে পারচেস করার চেষ্টা করব। তো পেই ধরলাম হচ্ছে জেমস ক্লার্ক, তাকে ওয়েলস ফার্গো ব্যাংক থেকে পরিশোধ করব কয় তারিখ? এপ্রিলের 10 তারিখ। পেমেন্ট মেথড এই যে দেখেন, চেক, ক্যাশ, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট সব আছে না? হ্যাঁ, তো আপনি এখান থেকে ক্যাশ, চেক, ডেবিট কার্ড এগুলো সিলেক্ট করে দেন। ধরলাম আমি চেকে পারচেস করব। সার্জিক্যাল ইকুইপমেন্ট আমি এটা নিব হচ্ছে 12টা নিলাম। প্রত্যেকটার প্রাইস সে আমার কাছে রাখবে হচ্ছে 595 টাকা করে, হ্যাঁ। আর ট্যাক্স 0 রেটেড ট্যাক্স। ওকে, তো পেমেন্ট মেথড দিয়ে দিবেন। তাহলে এটা দ্বারা কি বুঝাইলো? আমি জেমস ক্লার্কের কাছ থেকে কি করছি? পারচেজ করে আসছি ক্যাশ টাকা দিয়ে 7140 টাকার প্রোডাক্ট আমি কিনে নিয়ে আসছি। বুঝতে পারছি কথা? ওকে, এরপরে আর যদি ধরেন পেমেন্টের পরে ফেরত হয়, সেক্ষেত্রে আগের মতোই কনসেপ্ট। পেমেন্টের পরে যদি ফেরত হয়, সেক্ষেত্রে কি হয়? একটা সাপ্লায়ার ক্রেডিট আপনি বানায় রাখেন, তাই না? ধরেন আপনার একটা বিল হলো 10টা প্রোডাক্টের 7000 টাকা, আপনি তাকে 7000 টাকা পে করে দিছেন। এরপরে কোনো কারণবশত যে প্রোডাক্টটা আমাকে সে দেয়, অবশ্যই তো তার মেয়াদ সে বলে দেয় যে ভাই যদি কোনো কারণে সমস্যা হয় 7 দিন অথবা 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিতে পারবেন। তো টাকা পরিশোধ করে তো আমি দিয়ে দিলাম, এরপরে যদি ফেরতের প্রশ্ন আসে তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা সাপ্লায়ার ক্রেডিট করে রাখতে পারি। পরবর্তীতে যখন তার সাথে আবার কোনো ইন ফিউচার ট্রানজেকশন হবে, সেই ইন ফিউচার ট্রানজেকশনটার সাথে আমরা সেই সাপ্লায়ার ক্রেডিটটাকে অ্যাডজাস্ট করব। টিল দেন সে ওইভাবেই থাকবে। ওকে, তো এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করি, সেটা হচ্ছে কিট ডেভিস বা মাইকেল হ্যারিসের কাছ থেকে নিই, হ্যাঁ। তো ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করবে এবার, খেয়াল করেন। এপ্রিলের 30 তারিখ, ক্রেডিট কার্ড, পেমেন্ট মেথডও কি ক্রেডিট কার্ড, তাই তো? কেন 95 মার্কস, এটা কিনবো হচ্ছে 4টা, 158 করে, ট্যাক্স 0%। ঠিক আছে, আমরা কি করতেছি? ক্রেডিট কার্ড দিয়ে প্রোডাক্টটা পারচেজ করতেছি, তাই না? 632। আমি ক্রেডিট কার্ডটা একটু ওপেন করব। দেখেন ক্রেডিট কার্ডটার লেজার হিস্ট্রি কই থেকে পাই বলেন তো? কোনো কিছু লেজার হিস্ট্রি আমরা কোথা থেকে দেখতে পাবো? কোনো লেজার হিস্ট্রি, জেনারেল লেজার হিস্ট্রি কোথা থেকে দেখতে পাবো? হুম, কোনো জেনারেল রিপোর্ট, জেনারেল লেজারের আমরা হিস্ট্রি কোথা থেকে দেখতে পাবো?
আপনাদের ছোট্ট একটা টেস্ট নিয়ে নিলাম। আপনাদের ক্লাসে মনোযোগী আছেন কিনা টেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, জেনারেল লেজার বলছে কিন্তু। লেজার মানে কি? চার্ট অফ অ্যাকাউন্ট না? তাহলে ওকে, এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাব। এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট ট্রানজেকশন হিস্ট্রিতে, ঠিক আছে? তো আগে ওপেনিং ব্যালেন্স ছিল 170, পারচেজ করছি কত হয়ে গেছে এখন 802.20, তাই না? এখন আমাকে পরিশোধ করতে হবে কত আলটিমেট? 802.20 ডলার পরিশোধ করতে হবে আরবিসি ভিসা গোল্ড, মানে এই ব্যাংকে, তাই তো? আরবিসি ভিসা গোল্ড কি এই টপিক নিয়ে? হুম, এটা হচ্ছে যখন রিকনসিলেশন করব, এই রিকনসিলেশনের ক্লাস, যেগুলো রিকনসিলেশন করা হবে সেগুলা ক্লাস এটা। এরপরে কোনো প্রোডাক্টটাকে যদি আমরা ফেরত দিতে যাই, এই যে মাত্র যে প্রোডাক্টটা আমরা কিনছি, কি দিয়ে কিনছি বলেন তো? এই যে মাইকেল হ্যারিসের এই বিলটা ওপেন করব, মাইকেল হ্যারিস, হ্যাঁ। এখন তার একটা কেয়ার 95 মার্কস আমি তাকে ফেরত দিয়ে দেব। সেটার জন্য আমরা ব্যবহার করব ক্রেডিট কার্ড, ক্রেডিট, ওপেন রাখবো মাইকেল হ্যারিস, ব্যাংকের এটা নাম সিলেক্ট থাকবে, মে মাসের 1 তারিখে, আইটেম ডিটেলসে চলে যাব, কেয়ার 95 মার্কস একটা 158 করে, আর ট্যাক্সটা হবে হচ্ছে 088। এবার আরেকবার আমি চার্ট অফ অ্যাকাউন্টে এসে রিলোড দেব। ওকে, খেয়াল করেন এখন আমাকে পে করতে হবে কত? পে করতে হবে কত? নাকি এটা বুঝেন না? লাস্ট কেন? কেন এটা হওয়ার উচিত ছিল না? আমি কি ঠিক করছি? এটা যদি না করতাম তাহলে কি ইম্প্যাক্ট করতো আপনি বলেন? আচ্ছা, আর কি কিসে ইম্প্যাক্ট করতে অ্যাকাউন্টিং ইকুয়েশনে? যদি আমি এই ট্রানজেকশনটা যদি না করতাম, এটা যদি না করতাম তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইম্প্যাক্ট করতো? সেকেন্ড হতে ভাই, আপনার পাশের জনকে বলেন। না না, ভাইকে, হ্যাঁ বলেন। হুম, আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিই। যদি আমরা এটাকে যদি না ইউজ করে সাপ্লায়ার ক্রেডিট করতাম, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইম্প্যাক্ট করতো?
what is the impact if you are not recorded credit card credit option for this transaction? সাপ্লায়ারের ইয়েটা কমে যেত, না ব্যালেন্স করে যেত, সাপ্লায়ারের ব্যালেন্সটা কমে যেত, কিন্তু এখানে ঠিক না, ক্রেডিট কার্ডে আমাকে পুরো টাকা কিন্তু দিল, ক্রেডিট কার্ডে এখন 158 টাকা দিয়ে কমছে, এটা ক্রেডিট কার্ডে কমতো না, এটা এইভাবেই থাকতো বলতে। আলটিমেট এই জিনিসটা কি, ক্রেডিট কার্ড আমার জন্য কি লাইবিলিটি। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করছি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইম্প্যাক্ট করতো, তাহলে আমার লাইবিলিটিটা ইনক্রিজ হয়ে থাকতো, তাই না? 802.20 ইনক্রিজ হয়ে থাকতো। কিন্তু এটা যদি না করতাম আমাদের অনেক মানে আর কি প্র্যাকটিক্যাল লাইফে ভুলগুলো হয়। আমি অনেক তা আমার যারা জুনিয়র আছে বা যারা সিপিএ মেম্বার আছে এবং এসিএ মেম্বার আছে, তার মাঝে মধ্যে এরকম ভুল করে আর কি। একটা অনেক বড় অ্যামাউন্টের, তখন হয়তোবা ছোট অ্যামাউন্ট দেখে আমাদের হয়তোবা মনে নাও হইতে পারে যে আচ্ছা ঠিক আছে হোয়াট এভার, মানে আমরা এটাকে স্কিপ করে যেতে পারি। বাট প্র্যাকটিক্যাল লাইফে এই কাজটা অনেকেই দেখছি যে ভুল করে থাকে। হ্যাঁ, সিসি ক্রেডিটের জায়গায় আপনার সাপ্লায়ার ক্রেডিট অপশনটা ইউজ করে, তখন আলটিমেট আপনার কি হয়, আপনার ওই দিকে আপনি একটা মানে আর কি সাপ্লায়ারের টাকার অ্যামাউন্ট আপনি অ্যাকাউন্টস পেয়েবলটাকে কমায় দিচ্ছেন। বাট এখানে তো আপনাকে বুঝতে হবে যে আপনার যে লায়াবিলিটিও আপনার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দাঁড়ায় আছে যে আমাকে এত টাকা পরিশোধ করো। ঠিক আছে? তো এই কাজটা খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাথে রিলেট করবেন, সবসময় মাথায় রাখবেন অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাথে রিলেট করলে এটা হচ্ছে বোঝা ইজি। তো ক্রিয়েটের আমরা মোটামুটি বেশ কয়েকটা অপশনই দেখলাম। এক্সপেন্স বিল, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট এবং ক্রেডিট কার্ড ক্রেডিট এবং অ্যাড সাপ্লায়ার, এটা দেখলাম। আর চেক অপশনে ক্লিক করলে ওই আমরা এক্সপেন্সে গিয়ে দেখালাম না, ওইখানে যে চেকের জন্য একটা কলাম আছে, তাই না? আপনি যদি এখান থেকে রিচ আউট করেন ঘুরে ফিরে একই জায়গায় আপনাকে নিয়ে যাবে, এই যে দেখেন। ঠিক আছে, এগুলো নাম্বার। হ্যাঁ, আপনি নাম্বার না দিতে পারেন, কিন্তু কোনো কারণে ডুপ্লিকেট নাম্বার দিবেন, সে আপনাকে ওয়ার্নিং দিবে। কারণ আপনি সেটিংসে, অ্যাডভান্স সেটিংসে গিয়ে বলে আসছিলেন যে ওয়ার্নিং দিও যদি জার্নাল ডুপ্লিকেট নাম্বার হয়, চেক নাম্বার ডুপ্লিকেট হয়, তারপরে হচ্ছে মানে আর কি আরো একটা কি অপশন ছিল, যদি ডুপ্লিকেট হয় তাহলে সে আমাকে ওয়ার্নিং দিবে, তাই না? ওই যে নিচে সাইন মি ইনঅ্যাক্টিভ ফর। তো এভাবে করে আপনারা বিল নাম্বার, এখন আসেন আমরা যে কাজগুলা করলাম সেগুলার প্রুফ আমরা কই দেখতে পাবো, তাই না? বা ব্যাক হ্যান্ডে কোথায় দেখতে পাবো? ধরেন আমি এই যে বিলটাই ওপেন করি, সেম ভাবে এই যে দেখেন মোর, ট্রানজেকশন জার্নালে গেলে ট্রানজেকশন জার্নাল, ডিলেট, কপি, সব এখান থেকে অপশন আছে। মেক রিকারিং, যদি আপনার মনে হয় যে এই বিলটা রিপিটেডলি হবে, আপনি এখান থেকে রিকারিং এর জন্য ফরওয়ার্ড দিতে পারেন, বাট ইট নট দ্য গুড প্র্যাকটিস। হ্যাঁ, এই যে প্রিন্ট আউট অপশন আছে, এই যে প্রিন্ট আউট অপশন জাস্ট ডাউনলোড করলেই আপনার কি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর যদি জার্নাল দেখতে চান এখান থেকে ব্যাক হ্যান্ডে গেলে জার্নাল, আর অডিট হিস্ট্রিতে গেলে আপনার যে অডিটর সে শুধুমাত্র বিল দেখে অডিট করবে না, সে দেখবে হচ্ছে অডিট হিস্ট্রি দেখে। ঠিক আছে, তো অডিট হিস্ট্রিতে গেলে সম্পূর্ণ রিপোর্ট গুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এই বিলের এগেইনস্টে যে জার্নালটা হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর ইনভেন্টরি অ্যাসেট ডেবিট, আর ওই যে সেলস ট্যাক্স ছিল এটা ডেবিট। ঠিক আছে, এটাকেও আপনি প্রিন্ট আউট করে অথবা ইমেলেও পাঠাইতে পারেন। ঠিক আছে, ইমেলেও পাঠাইতে পারবেন। আসলে এই যে কাস্টমার প্যানেল গতদিন আমাদের আলোচনা ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে অনেক মানে আর কি বলবো, রিমোট জবের একটা ডেইলি বেসিসের কাজ। ঠিক আছে, যারা বুক কিপিং নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা কমন টপিক, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট। আর আজকে আমরা যেটা দেখলাম টোটাল সাপ্লায়ার ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়। ঠিক আছে, অনেক সময় দেখবেন আপনারা জবের সেকশনে বিভিন্ন জায়গায় আপনার কি অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজমেন্ট ওয়ার্ড গুলা লেখা থাকে। এইটা বেসিক্যালি কি, এটা গত দিনের আর আজকের ক্লাসে হোপফুলি আপনাদেরকে শেষ করে দিলাম। এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না আশা করি, বিশেষ করে যারা ডে টু ডে বুক কিপিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য।
হ্যাঁ, ওটা ক্লাসে গিয়ে আগের ক্লাসে যে ক্লাসে ট্যাক্সের ক্লাস ছিল ওই ক্লাসে গিয়ে দেখে অ্যাড করতে হবে। ওখানে রিকারিং ইনভয়েস এবং বিল, আমরা এই অপশনটাকে নিয়ে কাজ করব। রিকারিং ইনভয়েস এবং বিল, রিকারিং শব্দটার অর্থ কি? রিকারিং ইনভয়েস এবং বিল, রিকারিং শব্দটার অর্থ কি? রিকারিং শব্দটার অর্থ হচ্ছে আমার রিপিটেড। ঠিক আছে, এখন এই অপশনটা আমরা কোথায় পাবো? গিয়ার আইকন থেকে রিকারিং ট্রানজেকশনে যেতে পারি, অথবা অল লিস্টের আন্ডারে গেলেও আমরা পাবো, অথবা অল অ্যাপস এর আন্ডারে গেলেও আমরা পাবো। তিনটা একই জায়গা। হ্যাঁ, তো আসেন আমরা এক জায়গা থেকে রিচ আউট করি। লিস্ট, তার মধ্যে রিকারিং ট্রানজেকশন, এখানে বলাই আছে ডিসপ্লে এ লিস্ট অফ ট্রানজেকশন দ্যাট হ্যাভ বিন সেভড ফর রিইউজ। ফ্রম হিয়ার ইউ ক্যান শিডিউল ট্রানজেকশন টু অকার either automatically or with reminder. You can also set unscheduled transaction to use at any time. Okay, fine. তারা আমাকে যা বলছে সব মাথার উপর দিয়ে গেছে নাকি? আমরা এত মেধাবী না, মাথার উপর দিয়ে চলে যায়, তাই তো? আসেন, এই যে দেখছেন অল অ্যাপস এর মধ্যে যে আছে অ্যাকাউন্টিং এর আন্ডার রিকারিং ট্রানজেকশন, এখানেও আছে, তিনটা সেম জায়গা। ওকে, এটা হচ্ছে আমার রিকারিং ট্রানজেকশনের আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমি কি কি রিকারিং করতে পারি সেটা আমাকে বুঝতে হবে। নিউতে চলে যাব, এখান থেকে বিল, নন পোস্টিং চার্জ, চেক, নন পোস্টিং ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, পেমেন্ট, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, পারচেজ অর্ডার, সকল কিছু আমরা রিকারিং করতে পারি। আসেন আমি আপনাদেরকে একটা ইনভয়েস করে দেখাই কিভাবে হয়। আপনাদের যে ফোল্ডারটা দিছি সেই ফোল্ডারের মধ্যে দুইটা কাজ আছে। প্রথমটা হচ্ছে রিকারিং ইনভয়েস, ঠিক আছে, রিকারিং ইনভয়েস, আরেকটা হচ্ছে রিকারিং বিল। আচ্ছা, তাহলে রিকারিং ইনভয়েস অর বিল, সেটা কি আপনার ফিউচার ডেটে হওয়া উচিত নাকি পাস্ট ডেটে হওয়া উচিত? ফিউচার, হ্যাঁ, ফিউচার। রেকারিংটা ফিউচার হবে, কারণ এটাই জিজ্ঞাসা করছি, এটাই জিজ্ঞাসা করছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাকে দেখেন, ইনভয়েসে তো আমরা এই পার্টটা তো চিনি, তাই না? চিনি কিনা? ইনভয়েসের এই প্যানেলের এই অংশটা আমাদের কাছে কি অপরিচিত? পিছনে ক্লাসে মনোযোগ দেন, আপনার কনভারসেশন থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ কনভারসেশন হচ্ছে। এই জায়গাটা একটু নতুন, এইখানটা একটু নতুন, তাই না? আর কাস্টমারের নেম আমরা আগেও দিয়ে আসছি, ইমেইলও অটোমেটিক্যালি থাকলে আসে, বিলিং অ্যাড্রেসও অটোমেটিক্যালি থাকলে আসে, টার্ম থাকলেও আসে। এই দুইটা জায়গা হচ্ছে আমাদের জন্য একটু নিউ। এটাকে বলা হয় হচ্ছে কন্ডিশন, এই পার্টটা। হ্যাঁ, এটা আর এটাকে, এটা হচ্ছে কন্ডিশন সেটআপ, আর এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন, ঠিক আছে। তো প্রথমে আমাকে এখানে দিতে হয় হচ্ছে টেমপ্লেটের একটা নাম দিতে হয়। এরপর এটাকে আমার টাইপ, এই টাইপটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে টাইপ আমরা করতে পারি সেটা দেখব। এটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই অংশটা চেঞ্জেস হবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ইন্টারভাল, আর ইন্টারভালের উপর ডিপেন্ড করেই এই টোটাল অংশটা নির্ভর করবে, বুঝতে পারছি। তারপরে ফর এভরিওয়ান, এটা আরেকটা কন্ডিশন, কবে থেকে স্টার্ট ডেট হবে, এই স্টার্ট ডেটের উপর ডিপেন্ড করে আবার আপনার এন্ড ডেটটাকে আপনি ডিসাইড করবেন। তো একটা আরেকটার সাথে আমার রিলেটেড। তো আমরা এটাকে একটু দেখব। ধরেন প্রথমে টেমপ্লেটের নাম দিলাম যে মাই ফার্স্ট বা মাই রিকারিং ইনভয়েস, রিকারিং ইনভয়েস, একটা টেমপ্লেটে সিম্পল একটা নাম দিলাম। এবার টাইপ, টাইপটা বেসিক্যালি তিন ধরনের হয়। একটা হচ্ছে শিডিউল, শিডিউল করে দেওয়া মানে কি বলেন তো? শিডিউল শব্দটার অর্থ কি? ফটো হয়ে যাবে, মানে আপনার টাইম দিয়ে সবকিছু ঠিক আছে, জাস্ট এটা অটোমেটিক ভাবে ওই নির্দিষ্ট সময় সময়ে সেটা জেনারেট হয়ে যাবে। তারপরে হচ্ছে রিমাইন্ডার। দেখেন রিমাইন্ডার, রিমাইন্ড মানে কি আপনাকে ওই যে জাস্ট লাইক অ্যালার্ম, ওই টাইমে আপনাকে অ্যালার্মিং করে দিচ্ছে। আরেকটা হচ্ছে আনশিডিউল, আনশিডিউল দেওয়া যে কথা না দেওয়া
একই কথা, কারণ আনশিডিউলের জন্য কোনো টাইম টেবিল লাগে না। ঠিক আছে? তো এখানে সব থেকে ইউনিক হচ্ছে রিমাইন্ডার। দেখেন যখন আমি রিমাইন্ডার সেট করি তখন ডান পাশে কি দেখায়, রিমাইন্ড ড্যাশ ডেজ বিফোর দ্য ট্রানজেকশন ডেট। ধরেন রিমাইন্ড 2 ডেজ দিলাম, মানে এই যে ট্রানজেকশনটা আমি এখন সেট করব তার 2 দিন আগে আমার কাছে সে একটা মেসেজ পাঠাবে যে আপনার 2 দিন পরে এই ট্রানজেকশনটা হতে যাচ্ছে। তখন আপনি সতর্ক হয়ে সেটাকে ঠিক করতে নিতে পারবেন। তো আসেন আমরা ধরলাম হচ্ছে জেসিকা টেইলর। তো জেসিকা টেইলরের কোনো হয়তো বা ইমেল নাই, ওই জন্য আসে নাই। এবার আসেন ইন্টারভ্যাল, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি বেস করা যায়, এই যে চলে আসছে। ওকে, তো আমরা ধরলাম মান্থলি করব অন ডে। ডে যদি ধরেন তাহলে তারিখ আপনাকে বলে দিতে হয়। আর যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো বলে দেন তাহলে আপনাকে বলে দিতে হবে কি, বার বলে দিতে হয়। সোমবার, মঙ্গলবার, বুধবার এবার বলে দিতে হয়। ধরেন আমি ধরলাম হচ্ছে সেকেন্ড টুয়েসডে ফর এভরি 1 মান্থ। কন্ডিশনটা কি, প্রতি মাসে একটা করে হবে দ্বিতীয় মঙ্গলবার, তাই না? টুয়েসডে মানে কি, মঙ্গলবার না? প্রতি মাসে একটা করে হবে, কয় তারিখে হবে, দ্বিতীয় মঙ্গলবারে হবে, রাইট? আর স্টার্ট ডেটটা এই জন্য আপনাদের ফাইলে যে ডেট আছে 25 সাল দিলে কি হবে? হবে না, আপনারা রিসেন্ট একটা ডেট দিয়ে করবেন, আগে বলে দিলাম। স্টার্ট ডেটটা ধরলাম হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হবে। আর বাই হলে আপনি ডেট বলে দিতে হবে কত তারিখ পর্যন্ত শেষ হবে। আর আফটার বলে দিলে আপনি বলে দিতে পারেন কয়টা হবে। আপনি কাউন্ট করে হাতে গুনে বা ম্যানুয়ালি কাউন্ট করে বললেন যে এটা 10টা হবে, 10টা লিখে দিলেই 10টার পরে সে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর আমি বাই বলে দিব, এটা আমি ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমি রাখতে চাই। ঠিক আছে? ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ, প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার। ওকে, পরবর্তীতে কিন্তু এডিট করতে পারবেন, যখন ওই ইনভয়েসের টাইম আসবে তখন এডিট করে দিতে পারবেন। হ্যাঁ, তো ধরলাম লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে আরো 10টা নিব। আর এটা ট্যাক্স হচ্ছে 10%। হেলথ এইড এটা হবে হচ্ছে 12টা, এটা ট্যাক্স হবে 0 রেটেড। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, কোনো ডিসকাউন্ট বা ডিপোজিটের কোনো ইয়ে রাখি নাই, সেভ টেমপ্লেটে দিলাম। ওকে, তাহলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবারটা আমরা চেক করব, দেখি তারা আমাদেরকে ঠিক দিছে না ভুল দিছে। ফেব্রুয়ারি মাসে গেলাম, প্রথম দ্বিতীয় মঙ্গলবার, কয় তারিখ পরে, এখানে কয় তারিখ আছে বোঝা যায় না? দেখেন তো, এই 10 আর এই 10 মিলে গেছে, তাহলে সে প্রপারলি এটা নিছে আমার। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা রিকারিং টেমপ্লেটটা করতে পারেন। এটা যে কোনো কিছুর জন্য আপনাদের ফোল্ডার অনুযায়ী একটা করতে হবে ইনভয়েস, একটা করতে হবে বিল, অবশ্যই ফিউচার ডেট ধরে করবেন। ওকে, তো এরপরে আমরা চলে আসব পেমেন্ট মেথড, রাইট? পেমেন্ট মেথড নিয়ে আমাদের কথা। এখন পেমেন্ট মেথডের প্রশ্ন কেন আসছে? এনিওয়ান, why payment method is important for us? Anyone? হ্যাঁ, অথবা বাইরের দেশে হইলে পেপাল হইতে পারতো, পেওনিয়ার হইতে পারতো, তাই না? বা অন্য যে কোনো তাদের নিজস্ব কোনো ট্রানজেকশনের ব্যবস্থা, অনলাইন প্ল্যাটফর্ম, বা গুগল পে হইতে পারতো, অ্যাপেল পে হইতে পারতো, প্রতিষ্ঠান যেটাকে সাপোর্ট করে আর কি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে একজন অ্যাকাউন্টেন্টের কাছে এটা কেন ইম্পর্টেন্ট বা তার কাজটা কি? আমরা তো জানলাম প্রতিষ্ঠানের প্রয়োজন, সে পেমেন্টটা বিভিন্ন মাধ্যমে কালেক্ট করতে পারে, তাই না? একটা প্রতিষ্ঠানে 4-5টা পেমেন্ট মেথড থাকে। কেউ, হ্যাঁ, রিকনসিলেশন বলতে আমরা কিন্তু অনেকেই বুঝি যে শুধুমাত্র ব্যাংক, ক্রেডিট কার্ড অথবা পেপাল অথবা অন্য যে কোনো কিছু। বাট আপনারা যে বিকাশ ব্যবহার করেন, আপনাদের কি একটা ট্রানজেকশন সামারি আছে না? আপনি কি মান্থ এন্ডে আপনি এটা বের করেন না?
হয়তোবা কাজে আপনাদের বের করার প্রয়োজন পড়ে না, কিন্তু হয়তোবা কোনো একটা জরুরি কাজে আপনার দেখার প্রয়োজন পড়ে যে আমি কি ট্রানজেকশন করছি সেটা আমার জানার প্রয়োজন পড়ে, তখন ওটাকে বের করে আপনি পুরাটা চেক দেন না যে আপনার কি কি ট্রানজেকশন হয়েছে, কোথায় হয়েছে, আর আসলে এক্স্যাক্টলি আমি যে ট্রানজেকশনটা করছি কোথায় গিয়ে হয়েছে ওইখানে গিয়েও তো চেক দেন। এই যে যে রিকনসিলেশন, আসলে অ্যাকাউন্টেন্টের কাজ যে শুধুমাত্র মানে আর কি নজরদারি করা এমন না, তাকে খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি কোথায় কি হচ্ছে। তো পেমেন্ট মেথডটা এটা আমরা কোথায় পাবো, অল লিস্টে চলে যাব, গিয়ার আইকন থেকে অল লিস্টে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। এই যে দেখেন পেমেন্ট মেথড, তারা বলে দিছে ডিসপ্লে ক্যাশ চেক অর এনি আদার ওয়েজ ইউ ক্যাটাগরাইজ পেমেন্ট ইউ রিসিভ ফ্রম কাস্টমার, দ্যাটস ওয়ে ইউ ক্যান প্রিন্ট ডিপোজিট স্লিপ when you deposit the payment you have received। আরেকটা পেমেন্ট মেথডের বিশেষত্ব হচ্ছে যে আমরা যত ট্রানজেকশন করব এই পেমেন্ট মেথড ব্যবহার করে এখান থেকে আমরা রান রিপোর্ট করতে পারবো। মানে আমাকে গিয়ে রিপোর্ট সেকশনে বসে থেকে এই হ্যাসেলটা নিতে হবে না যে আমার এই ক্যাশ দিয়ে আমি কই কই কিনছি, কোথায় কোথায় আমি সেল করছি, এই জিনিসটা করতে হবে না। ঠিক আছে, ধরেন আপনি এই যে ক্যাশ বা চেক দিয়ে যদি আমরা কোনো কাজ করে থাকি তাহলে আমার রিপোর্টে দেখাবে, তাহলে এই যে আমরা এটার পাশে এডিট করা যাবে পারচেজ নাকি হোক আর রিসিভ হোক। সব, আপনি এই পেমেন্ট মেথড ব্যবহার করছেন তো আপনাকে এখানে রিপোর্ট এসে নিয়ে আসবে। ঠিক আছে, অটোমেটিক ভাবে ট্র্যাক করে। ওকে, আমরা দিয়ে দেবো হচ্ছে অল ডেট দিয়ে দিলাম। এই যে দেখেন তো চেক দিয়ে আমি কতগুলো ট্রানজেকশন করছি না, এই যে দেখেন পেমেন্ট করছি এক্সপেন্স করছি আবার রিফান্ড করছি, আসছে না সব, জি। তার ব্যালেন্স কত আছে সেটা সব পর্যন্ত দেখেছেন, বুঝতে পারছি। আর এটা ব্যালেন্সটা মানে কি, কোথা থেকে আসছে, কোন অ্যাকাউন্টে সেগুলাকে আপনি কাজ করছেন, স্প্লিট করছেন, প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং টাইপ সহ, ডেট সহ এবং নাম্বার সহ আপনার দেখাবে। ওকে, তো আমরা যেটাতে যা ছিলাম পেমেন্ট মেথড অ্যাড করা, একদম সিম্পল কাজ। পেমেন্ট মেথডে চলে যাব, এখান থেকে আমরা নিতে চলে গেলাম, জাস্ট এখান থেকে আমরা লিখতে পারি ধরেন পেপাল। এখন এটা যদি কোনো কার্ড হয়ে থাকে সিলেক্ট করবেন, না হলে দরকার নাই, জাস্ট সিলেক্ট করে দিন। তারপরে আপনি লিখলেন পেওনিয়ার, পেওনিয়ার, ঠিক আছে, একদম অ্যাজ ইট ইজ সিম্পল, এটাতে আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না। হ্যাঁ, আর এখান থেকে জাস্ট প্রিন্ট আউট করে নিতে পারবেন যে আপনার কয়টা পেমেন্ট মেথড আছে। এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের পেমেন্ট মেথডের কাজ। এরপর আসেন মাল্টি কারেন্সি ইনভয়েস। মাল্টি কারেন্সি ইনভয়েসটা বেসিক্যালি কি সেটা আমাকে বুঝতে হবে। মাল্টি কারেন্সি বলতে কি বুঝি আমরা? কারেন্সি ব্যবহার করে আপনি যদি কোনো ট্রানজেকশন করে থাকেন সেটা হচ্ছে কি মাল্টি কারেন্সি। মানে সোজা কথা যে আপনার প্রতিষ্ঠানে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন একের অধিক কারেন্সিতে থাকে সেটাই আপনি মাল্টি কারেন্সি হিসেবে করতে পারেন। তাহলে মাল্টি কারেন্সি অপশনটা কই আছে কেউ বলতে পারবেন? মাল্টি কারেন্সি অপশন দেখে আসছেন কিন্তু। হ্যাঁ, দেখে আসছি, একটু আগেই দেখছি। হেয়ার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিং, সেখান থেকে অ্যাডভান্স, প্রথম ক্লাসে সরি, হ্যাঁ এই যে এখান থেকে অপশন, হ্যাঁ যদি একবার অন করেন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই যে ইউ কান টার্ন ইট অফ, আপনি এটা আর অফ করতে পারবেন না, আপনার হোম কারেন্সি সারা জীবনের জন্য লক হয়ে যাবে। অবশ্যই তো লক হওয়া উচিত, তাই না? আপনি তো যে কোনো একটা বেসমেন্টের উপর ভিত্তি করে তো আপনি বিল্ডিং তুলবেন। এখন কারেন্সি যদি আপনার ঠিক না থাকে, একবার আপনি হোম কারেন্সিতে হিসাব করলেন, একবার আপনি আরেকটা কারেন্সিতে হিসাব করলেন, তো আপনার জন্য ঝামেলা হয়ে যাবে না? এই জন্য হোম কারেন্সি যেটা দিবেন সেটাই ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু এক্সট্রা করে কলাম বা ফিল্ড আসবে। এটা সবকিছু শর্ত মেনে নিয়ে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আন্ডু মাল্টি কারেন্সি।
এই যে আপনি চাইলেও এখন চেঞ্জ করতে পারবেন না, রাইট? তো কারেন্সি তো আমরা মাল্টি কারেন্সি অপশন অন করে আসছি। এখন আমাকে কি করতে হবে? কারেন্সি অ্যাড করতে হবে না? সেটার জন্য গিয়ার আইকনে চলে যাব, অল লিস্টে চলে যাব, সেখান থেকে কারেন্সি আসে? কই, আসে নাই তো, আমাদেরকে রিলোড দিতে হবে। দেখছেন, এই যে কারেন্সি চলে আসে না? কারেন্সি এই যে দেখেন, আজকে কয় তারিখ? 17 তারিখ না? 18টা 2 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী তারা আপডেট করে নিছে। কই থেকে নিছে ভাই? গুগল থেকে নিয়ে নিছে। 1 জিবিপি সমান সমান 1.33 ইউএসডি। ঠিক আছে, 1 ইউরো সমান সমান 1.1606। ঠিক আছে, এখন আপনি যদি কারেন্সি অ্যাড করেন, আপনাদের এখানে কয়টা কারেন্সিতে দিছে? একটা হচ্ছে টম ক্রুজ ক্যাট মানে কানাডিয়ান ডলারে, একটা হচ্ছে জেরি মার্গুই এটা হচ্ছে ইউরো, আরেকটা হচ্ছে মিকি মাউস পাউন্ড মানে ব্রিটিশ স্টার্লিং পাউন্ড যেটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাড করব, অ্যাড কারেন্সিতে চলে যাব। ওয়ার্ল্ডের সব কারেন্সি অ্যাভেলেবেল আছে, ইভেন বাংলাদেশ অলসো। হ্যাঁ, আমাদের ক্যাট অ্যাড করতে হবে, এই যে ক্যাট কানাডিয়ান ডলার আমরা অ্যাড করে দিলাম। এই দেখেন কানাডিয়ান ডলার, এটা অটোমেটিক্যালি সে ব্যাকহ্যান্ডে গিয়ে গুগল থেকে নিয়ে সে এটাকে রেটটা দিয়ে দিবে। ঠিক আছে, অনেকের মনে কোশ্চেন থাকে যে স্যার আমাদের কি ম্যানুয়ালি বসাতে হবে কিনা? না, ম্যানুয়ালি বসাতে হবে না। কারেন্ট রেট আপনার যেটা আছে এই যে স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সেটা বাই ডিফল্ট নিজে নিজেই নিতে চেঞ্জ থাকবে। হ্যাঁ, এখন ধরেন আমি ইনভয়েস, আমাদের কোশ্চেনটা হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস, এখন আমরা ইনভয়েস করতে যাব। আচ্ছা, ইনভয়েস করতে যাওয়ার আগে মাল্টি কারেন্সির সাথে একটা জিনিস জড়িত, বলেন তো সেটা কি? এক্সচেঞ্জ গেইন অর লস, তাই না? এক্সচেঞ্জ গেইন অর লস। এখন এই যে দেখেন, যখন আমি কাস্টমারে সিলেক্ট করছি তখন কি পাশে ইউএসডি ইউএসডি লেখা, এগুলা কি আগে ছিল? ছিল না, কারণ ওই যে আপনি তখন মাল্টি কারেন্সি অপশন অন করেন নাই। এখন আপনার মাল্টি কারেন্সি অন হয়ে গেছে, এগুলা সবাই ইউএসডি ছিল। এখন আপনাকে নতুন করে যদি অ্যাড করতে হয়, ধরেন আপনি এই যে ক্যাডের কে ছিল? টম ক্রুজ না? তাকে আপনি অ্যাড করবেন, এখানে কাস্টমার নেমে আসবেন, সে তো থাকবে না, তাকে অ্যাড করব। এইখানে আপনাকে ডান পাশে একটা ইন্ডিকেশন বাম পাশে একটা ইন্ডিকেশন দিচ্ছে, ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে? আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এই কাস্টমারের আপনি আর কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। সো বি কেয়ারফুল। এখান থেকে আমরা দিব হচ্ছে ক্যাট দিয়ে সুন্দর করে, আর কোনো ইনফরমেশনের প্রয়োজন নাই, জাস্ট সেভ করে দিলাম। দেখেন এই যে টম ক্রুজের পাশে এখন কি ক্যাট চলে আসছে না? ক্যাট, এই যে দেখছেন নিচে একটা এক্সট্রা কলাম আসছে, ভালো করে খেয়াল করেন। দেখেন আমি এটাকে এখন চেঞ্জ করি, ধরেন জুন মাসের 1 তারিখ চেঞ্জ হয়েছে না রেট? হ্যাঁ, এখন এই রেটে ওই তারিখে এক্সচেঞ্জ হবে। এখন যদি আপনার কাস্টমারের সাথে এক্সট্রা করে কোনো যদি আপনার পার্সোনাল ডিল থাকে, সে বলে দিতে পারে ভাই আমি এত রেটে আপনার সাথে এক্সচেঞ্জ করব, সুন্দর করে এখানে এসে ম্যানুয়ালি বসায় দিবেন। ঠিক আছে, না 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 যে রেটে আপনি হিসাব করেন। এই যে দেখেন 2 তারিখ দিছি, 2 তারিখে রেট চেঞ্জ হয়ে গেছে, 1 তারিখে দিচ্ছি, 1 তারিখে রেট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে যাই। ডক্টর কেয়ার, এটা হবে হচ্ছে 10টা করে, আর এটার ট্যাক্স হবে হচ্ছে 10%। হোম মেকার অ্যান্ড বেসিক অ্যাসিস্ট্যান্ট কেয়ার, এটা হবে হচ্ছে 5টা করে, আর এটার উপর ট্যাক্স হবে হচ্ছে 0%। এই জায়গাটা খুব কেয়ারফুলি খেয়াল করেন। আমরা হিসাব করব কিসের, কোন কারেন্সির হিসাব করবো বলেন তো? হোম না ফরেন? হোম কারেন্সি না? ইউএসডি তো রাইট, লোক অবশ্যই এখানে ইউএসডিটা খেয়াল করেন। এখানে কি যখন আমি ইনভয়েসটা করতেছি তখন আমার প্রাইসটা ছিল কত? 2649.99। ঠিক আছে, এটা মাথায় রাখুন সবাই। আমি এটাকে 7 ক্লোজ করি। যখন পেমেন্ট নিতে যাই তখন কি সিচুয়েশন দাঁড়ায় সেটা আমরা দেখব।
অল ট্রানজেকশন, অল ডেট। কি নাম ছিল বলুন তো? এই যে টম ক্রুজ, তাই না? B1 এডিট করি। ওকে, এবার এটাকে আমি ডুপ্লিকেট করব। বাম পাশে ইনভয়েসটা রেখে ডান পাশে আপনাদের পেমেন্টটা করে দেখাচ্ছি। ওকে, যখন আমরা রিসিভ পেমেন্টে চলে যাই, দেখেন রিসিভ পেমেন্টে চলে যাই, পেমেন্ট ডেটটা জুন মাসের 10 তারিখ। এই যে রেটটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। পেমেন্ট মেথড চেকে পাবো, চেকটা এসে আমি জমা দিব হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংকে। এইখানে খেয়াল করেন, ওটার অ্যামাউন্ট কত ছিল কার মনে আছে? হুম, কি হলো? সবাইকে না বললাম মনে রাখার জন্য। কত ছিল? 2649.99। আর যখন আমি পেমেন্ট রিসিভ করতেছি, কত আসছে এখন? লাভ হয়েছে না লস হয়েছে? হুম, গেইন হয়েছে। কত গেইন হয়েছে? আচ্ছা, বুঝতে পারছেন বাকিরা নাকি? গেইন অন লস কিভাবে হিসাব করে? কত ছিল? 0.9। আর হচ্ছে যখন আমি পেমেন্ট রিসিভ করি 2659.03, রাউন্ড ফিগারে আসবে আর কি। মাইনাস 2659.03। তাহলে কি গেইন হয়েছে না? হ্যাঁ, $49 ছিল কি? আমি তো ভাই ছোটটা আগে দিছি, এই জন্য মাথায় রাখতে হবে $9 লাভ, তাই তো? এখন এটা আমরা কই দেখতে পাবো, কেউ বলতে পারবেন? এই যে $9 লাভটা কোথায় গেলে আমরা দেখতে পাবো? জার্নালটা দেখলে তখন এটার জন্য কি কোনো হেড করছেন আপনি? না, তাহলে হেড না করলে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট থেকে এটাকে পাবো রিপোর্ট সেকশনে ভাই। এটা তো ইম্প্যাক্ট, তাই না? একেবারে লাস্ট ইম্প্যাক্ট, তো লাস্ট ইম্প্যাক্টটা তো আমরা এখানে পাবো। আর ওটা তো চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের করা থাকে না, ওটা তো অটোমেটিক্যালি হয়, তাই না? যখন আমরা ব্যাক হ্যান্ডে জার্নাল দিয়ে ওটা হয়ে যায়। প্রফিট অ্যান্ড লসে চলে যাব, অল ডেট, এই যে $9 পাইছেন, কিন্তু মাইনাস কেন ভাই? আর বাকিরা? ওইটাই কারণ ওইটাই। রাইট, এটা অনেকে বলে যে ভাই এটা তো ইনকামের আন্ডারে থাকার কথা না, এটা এক্সপেন্সের আন্ডারেই থাকবে। এটার ক্যারেক্টারিস্টিক্স এরকমই। এটা যেহেতু গেইন হয়েছে না, আমরা হিসাব কি করলাম, গেইন হয়েছে, এটা দেখাচ্ছে হচ্ছে এক্সপেন্সের আন্ডারে, তো এটা রিভার্স ব্যালেন্স করে দেখাবে, ঠিক আছে? এই জন্য মাইনাস দেখাইছে। আর যদি লস হইতো তখন পজিটিভ ব্যালেন্স হয়ে দেখাইতো। আপনি এখান থেকে দেখতে চাইলে এখান থেকেও আপনাকে ট্রানজেকশন হিস্ট্রিটা সে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? এই যে ট্রানজেকশন রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আর ওয়েলস ফার্গো, ঠিক আছে? এই যে এক্সচেঞ্জ গেইন অর লস, এই যে পেমেন্টের সময় যে $9 যে ইস্যুটা হয়েছে তখন, ঠিক আছে? ওকে, তো এইভাবে করে আপনারা যে আপনাদের যে কারেন্সি গুলো আছে, টম ক্রুজ ক্যাডের, ঠিক আছে, তারপরে জেরি মার্গি হচ্ছে ইউরো, আর মিকি মাউসের হচ্ছে পাউন্ডেরটা, হ্যাঁ, তিনটা অ্যাজ এন ফোল্ডার হিসেবে করবেন।